ডিয়ার রোমিও বক্স ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আমি শাহেদ ওসমান রোমেল আপনাদের সাথে নতুন একজন স্পেশাল গেস্ট নিয়ে হাজির হয়েছি, যিনি ঝিনেদা আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন এবং আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প ক্লাবের একজন অন্যতম সদস্য। এবং প্রবাসীরা যখন বাংলাদেশ থেকে আমেরিকায় যায়, ওনারা যে পরিমাণ হেল্প করেন এবং যে পরিমাণ এফোর্ট দেন তাদেরকে সহযোগিতা করার জন্য। এবং তিনি একজন অভিনয় শিল্পী, একজন সাংস্কৃতিক কর্মী, হৃদয়ে ধারণ করেন অভিনয়কে, শিল্পী সত্তাকে। তিনি একজন শিক্ষক ছিলেন, আমেরিকাতে এখন তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করছেন। আজকে পরিচয় করিয়ে দিচ্ছি তার সাথে। তিনি হলেন তরিকুল ইসলাম মিঠু ভাই। মিঠু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমেই জানতে চাই, ঝিনাইদহ আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন নিয়ে আপনি একটা পেজ খুলেছেন। এই পেজটি কতদিন আগে খুলেছেন এবং এই পেজটি খোলার উদ্দেশ্যটা কি? 2017 সাল থেকে আমাদের এটা আসলে ফেসবুক গ্রুপ। তো গ্রুপে আসলে আমার প্রচেষ্টা ছিল যে ঝিনাইদহ যারা বাস করে, ঝিনাইদহের মানুষ শুধু তারাই হবে এই গ্রুপের মেম্বার। এবং শর্ত হচ্ছে এই গ্রুপে কোনো কিছু লিখতে হলে, পোস্ট করতে হলে, গল্প, নাটক, কবিতা যাই করুক না কেন, সবকিছু হইতে হবে ঝিনাইদহের আঞ্চলিক ভাষায়। তো এটা একটা মজার বিষয় যে যাই লেখুক যে এটা আঞ্চলিক ভাষায় লেখে, একটা জনপ্রিয় হয়ে যায় এটা ওই 17 সাল থেকে। তো সেখান থেকে এর পথ চলা। আঞ্চলিক ভাষাকে তো সবাই ভালোবাসে, যার যার দেশের আঞ্চলিক ভাষাকে মানুষ ভালোবাসে, পছন্দ করে। কিন্তু আপনি ঝিনাইদহের আঞ্চলিক ভাষাকে হৃদয়ে এত গভীর ভাবে ধারণ করলেন কিভাবে? এর ইতিহাস হচ্ছে কি, আমি আমেরিকা থাকি। তো আমি হচ্ছে যে আমেরিকাতে দেখেছি যারা সিলেটি, অন্যান্য জেলার মানুষ আছে, তারা যখন কথা বলে নিজেরা মানে তারা অবলীলায় তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে। শুধুমাত্র আমাদের এলাকার মানুষ কথা বললে একটু, আমাদের এমনি ভাষা অনেকটা শুদ্ধ ভাষার কাছাকাছি। তো আমাদের আরো শুদ্ধ করে বলার চেষ্টা করে সবাই। কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলে যেন সেই প্রাণের সেই আকুতিটা বা প্রাণের স্পন্দন, ভালো লাগাটা আসে না ঠিক। তো আমি ভাবলাম যে এই যে আমরা শুদ্ধ ভাষা চর্চা করছি বা আমরা শুদ্ধ ভাষায় কথা বলি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও শুদ্ধ ভাষায় কথা বলবে। এই করতে করতে একদিন আমাদের বাপ দাদারা যে কথাগুলো বলতো সেটা একদম হারিয়ে যাবে। কেউ আর জানবে না ঝিনাইদহের মানুষ আসলে কোন ভাষায় একসময় কথা বলতো। তো এর জন্য চর্চাটা রাখা দরকার বা এটা নিয়ে কোনো কাজ করা দরকার। যার কারণে কিন্তু আমি শুরু করেছিলাম ঝিনাইদহ আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন। তো সেখান থেকে আমি প্রতি বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি, ভাষার উপরে গবেষণা, বিভিন্ন ধরনের বই, ছোট ছোট বই বের হয়েছে আমাদের আঞ্চলিক ভাষার উপরে। আমাদের সেমিনার হয়, বিভিন্ন মানে দিবসগুলো পালন হয়, ভাষা দিবস, স্বাধীনতা দিবস আমরা ঘটা করে পালন করি, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করি। পাশাপাশি দেখলাম যে অনেক লোক যখন আমাদের হয়ে গেছে, আমার এখন প্রায় 50,000 মেম্বার। তো আমরা এটা তো করতে পারি, পাশাপাশি ঝিনাইদহের মানুষের পাশে দাঁড়াতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। তো আমরা গ্রুপের মেম্বাররা মিলে আমি উদ্যোগ নিয়ে প্রতি বছর আমরা বিভিন্ন ভাবে, যেরকম কোন প্রাকৃতিক দুর্যোগে অথবা শীতের সময় শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর জন্য কম্বল দেওয়া, ঈদের সময় তাদের ঈদ বোনাসের মানে কাপড় চোপড় দেওয়া, পথ শিশুদেরকে নতুন জামা কাপড় দেওয়া, তারপরে যারা শীতে কষ্ট পাচ্ছে কম্বল দেওয়া বিতরণ, আমরা এগুলো করি। এই গত বছর আগের বছর আমি একটা প্রোগ্রাম নিয়েছিলাম যে যারা এতিম শিশু, এতিমখানা থেকে, এরা তো পিকনিক, আমরা সবাই মানে বিভিন্ন শীতের সিজনে বিভিন্ন সময়ে আমরা করি, পিকনিক করি না দল বেঁধে। তো এরা কিন্তু কখনো এই সুযোগটা পায় না পিকনিকে যাওয়ার। আমার মনে হলো যে পিকনিক নিয়ে যেতে হবে এবং এমন একটা পার্কে নিয়ে যাবো সবগুলো রাইড ওদের ফ্রি থাকতে হবে এবং সব রাইড ফ্রি করে দিই। আমরা জোয়ান পার্কে এখানে পিকনিক করলাম, ওরা পিকনিকে খুব মজা করলো, খাইলো দাইলো এবং সবগুলো রাইডে তারা চড়ছে এবং তারা খুবই মজা পেয়েছে। তাদের একটা দিন আমি মনে হয় যে স্মরণীয় থাকবে ওই শিশুগুলো। বড় হইলে ওরা মনে রাখবে যে এরকম একটা দিন ছিল আমাদের, আমরা সবাই মিলে পিকনিক করেছি, আমরা খেয়েছি, সমস্ত রাইড চড়েছি এবং মজা করেছি। এই ধরনের কাজগুলো পথ শিশুদের আমরা খাবারের প্রোগ্রাম করেছি, ঢাকাতেও কয়েকবার আমরা, আমাদের আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন কিন্তু ঢাকাতে কমিটি হয়েছিল এবং এখনো অতটা কার্যক্রম নাই, তবে এখনো আছে তারা। তো আমাদের যেখানে সভাপতি যিনি ছিলেন লিপ্টন ভাই, আল্লাহ তাকে বেস্ট নসিব করুন, উনি মারা গেছেন। তো তারপর থেকে একটু কার্যক্রম ডাউন হয়েছে। কিন্তু এখানে আপনার পথ শিশুদের আমরা জামা কাপড় বিতরণ, তাদেরকে খাবার বিতরণ, পথ শিশুদের নিয়ে আমরা কাজ করছি। তারপরে আমরা ঝিনাইদহে আমরা হচ্ছে যে মানব বন্ধন করেছি মাদকের বিরুদ্ধে। হ্যাঁ, আমরা আন্দোলন করেছি নিরাপদ সড়কের জন্য।
লিফলেট বিতরণ করেছি সচেতনতা তৈরি করার জন্য। ড্রাইভারদেরকে আমরা লিফলেট দিয়েছি, তাদের সাথে আমরা সচেতনতার জন্য আমরা সবাই মিলে তাদের বোঝাইছি যে সময় চেয়ে জীবনের মূল্য বেশি। অনেকগুলো স্লোগান লিখছি, পোস্টারিং করছি, এইসব কাজ, বিভিন্ন ধরনের কাজ করি আমরা। তো সব মিলে একটা সংগঠন হয়ে গেছে, এটা একটা সামাজিক সংগঠন, ঝিনাইদহের মানুষের জন্য সংগঠনটা। এটা ছড়িয়ে পড়ুক সব জায়গায়, আমাদের দেখে সবাই করুক, এই আশা ব্যক্ত করছি আমি। মিঠু ভাই, ঝিনাইদহ আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন নিয়ে তো বেশ কিছুটা শুনলাম। এবার তার আগে আপনার পূর্ববর্তী যে জীবন, স্কুল জীবন, কলেজ জীবন, ঝিনাইদহের শৈশব জীবন, এগুলো সম্পর্কে একটু জানতে চাই। আমার ছোটবেলা কেটেছে ঝিনাইদহে। আমি পড়াশোনা করেছি, আমার পড়াশোনার জীবন শুরু হয়েছে আমার বাবার স্কুলে, মানে বাবা যে স্কুলে শিক্ষকতা করতেন সেই স্কুলে আমাদের গ্রামে। তো আমি আবার বড় হয়ে কিন্তু ওই স্কুলে আবার প্রধান শিক্ষক হয়েছিলাম। আমার বাবা যেখানে শিক্ষকতা করতেন। স্কুলের নাম, বাবার নাম? হ্যাঁ, এটা আছে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই স্কুলে থেকে প্রথম আমি স্কলারশিপ পাই। আমার বাবা শিক্ষক হিসেবে অনেক পরিশ্রম করতেন আমার জন্য। তো আমরা 3 ভাই ছিলাম, আমাদের 3 ভাইকে পড়াশোনা করানোর জন্য উনি রাত 12টা পর্যন্ত জেগে থাকতেন আমাদেরকে, 3 ভাইকে নিয়ে। হারিকেনের আলো, তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, ল্যাম্প বলতো। তো হারিকেনের আলো জ্বলতেছে, আমরা 3 ভাই ঘুমে ঢুলতেছি, কিন্তু আমার বাবা উনি কিন্তু বসে আছে, 3 সন্তানকে লেখাপড়া শেখাইতে হবে, তার স্বপ্ন। তো মনে পড়ে বাবা মারা গেছে 22 সালে। বাবার নাম কি? তোয়াজউদ্দিন মাস্টার বললে এলাকার লোকজন চিনি আর কি। হ্যাঁ, উনি তো খুব ফেমাস, আমিও চিনি তোয়াজউদ্দিন মাস্টার। তো উনি হচ্ছে যে আমার বাবা। আমার তারপরে ওখান থেকে আমি ঝিনাইদহ গভর্নমেন্ট যে হাই স্কুল, বয়েজ হাই স্কুল, ওইখানে আমি ভর্তি হলাম। এবং এটা কিন্তু তখনকার দিনে এত সহজ ছিল না, কারণ আমার বাড়ি থেকে বয়েজ স্কুল 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার দূরত্ব, এবং যানবাহন যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। ব্যবস্থা আছে বাইসাইকেল। তো আমি শুকনোর সময় বাইসাইকেল, কাদার সময় অনেক সময় 5.5 মাইল হেঁটে স্কুল করেছি এবং স্কুলে যাওয়া আসা করেছি। তখন বৃষ্টির মধ্যে আমার মনে আছে, আমি যখন ক্লাস 7-এ অঙ্ক পরীক্ষা, আমাদের গণিতের পরীক্ষা, তো আমার পরীক্ষা দিতে আসতে হবে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে মুষলধারে, তখন মানে আমব্রেলা, ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, আর আমি তো 7-এর ছেলে, মানে কতটুকু ছোট মানুষ, এত পথ আমি হেঁটে আসবো একা একা। তো আমার মা করেছে কি, যে পলিথিনের যে এই যে ব্যাগ আছে না, সারের ব্যাগের মধ্যে থাকে, আমব্রেলা দিলে উড়ে যাচ্ছে আমব্রেলা। তো এটার মাঝখান থেকে কি করছে, এরকম ভিতরে ঢোকায় মাথার মধ্যে পড়া দিচ্ছে, দিয়ে সেফটি দিয়ে পড়া। রেইনকোট তো নাই তখন, আমরা বুঝতাম না রেইনকোট কি জিনিস, তাই না? তো এটা দিয়ে লাগাইছে, এবং আমি ওইভাবে 8টা চলে আসছি স্কুলে, এসে পরীক্ষা দিচ্ছি। অনেক কঠিন ছিল সেই সময়টা আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমি এসএসসি পাস করলাম, তারপরে কেসি কলেজে পড়াশোনা করলাম। ওইখান থেকে আমি গ্রাজুয়েশন করছি। করার পরে আমি ফ্রিলি, যেটা বলে তখনকার সময় আর কি, এটা সুযোগ ছিল যে নর্মাল গ্রাজুয়েশন করে মাস্টার্স পরীক্ষা দেওয়া যায়। কুষ্টিয়া ইউনিভার্সিটির আন্ডারে মাস্টার্স পরীক্ষা দিলাম রাষ্ট্রবিজ্ঞানে। তো এই হচ্ছে যে আমার তারপর আমি শিক্ষকতায় ঢুকলাম, পরীক্ষা দিলাম প্রাইমারি স্কুলে। যেহেতু বাবা ছিল, বাবা ইন্সপায়ার করতে সময় যে তুমি শিক্ষক হও, আর আমার শখ ছিল আমি পুলিশে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা বলে, তুমি পুলিশে যে কি করবে, কেন তুমি পুলিশে যেতে চাও, তোমার উদ্দেশ্য কি? আমি বললাম, পুলিশ যে আমি ক্রিমিনাল ধরবো। আর বাবা বলে, তুমি যাতে এমন কিছু হও, ক্রিমিনাল ধরা লাগবে না, মানে তুমি ক্রিমিনাল যাতে সমাজে তৈরি না হয় সেটা করো, তুমি শিক্ষক হও, ক্রিমিনাল হইতে দিও না, মানুষ গড়ার। একজন মানুষ যাতে ক্রিমিনাল না হয় সেইটা করো, প্রথম থেকে তারা গড়ে তোলো। ক্রিমিনাল হয়ে যাওয়ার পরে তার ধরে শাস্তি দেওয়া, ওইটা বড় বাহাদুরি না। ঠিক আছে, অলরেডি হয়ে গেছে সে ক্রিমিনাল, তাকে ধরে তুমি শাস্তি দিবা, সেজন্য না হয় ক্রিমিনাল, সেরকম কিছু করো, তুমি টিচার হও। তো বাবার কথায় কিন্তু আমাকে টিচার হইতে হয়েছিল তখন। কোথায় শিক্ষকতা করলেন এবং এর পরবর্তীতে কিভাবে প্রবাসী হয়ে গেলেন? তখন হচ্ছে যে প্রধান শিক্ষক নিয়োগ হলো যখন, সরকারি প্রাইমারি স্কুলে নিয়োগের সার্কুলার হওয়ার পরে আমি পরীক্ষা দিলাম। তো আমার কনফিডেন্স ছিল, তারপরেও আমি বাবাকে বলছি, আসলে মামা খালু না হলে তো এইসব চাকরি হয় না বাবা, চেষ্টা করবো নাকি? তো বাবা বলছে, তোমার তো কেবল শুরু, তুমি পরীক্ষা দিতে থাকো, তুমি যদি মনে করো যে যখন অনেক পরীক্ষা দিচ্ছ চাকরি হচ্ছে না, তখন আমি তোমার জন্য চেষ্টা করবো অন্য কোনো ভাবে, কিন্তু তোমার যোগ্যতা তোমাকে প্রমাণ করতে হবে। আল্লাহ রহমতে আমি প্রথম পরে আমার চাকরি হয়ে যাই এবং আমি শিক্ষকতা শুরু করি। এটা হচ্ছে যে 1999 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রায় 12 বছর শিক্ষকতা করছি।
হঠাৎ আমার আমেরিকার ডিবি লটারি হয়ে গেল। বাহ বাহ, চমৎকার। তো আমার ওয়াইফও কিন্তু এখানে সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল, সহকারী শিক্ষক। তো আমরা দুইজনাই চলে গেলাম একবারে আমেরিকা একসাথে। তখন আমার বাচ্চা হয় নাই। তো ওখানে যাওয়ার পরে আমার আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে হয়েছে। তো ওখানে আমরা এই মেয়ে বাবা মাকে নিয়ে গেছিলাম। বাবা গতবার দেশে আসার পরে মারা গেছে, মা আমার সাথে থাকে। আর আমার ছোট দুটো ভাই তারা শিক্ষক, ওরা এখানে থাকে। ছোট ভাই বউ শিক্ষক। আহ আমাদের শিক্ষক পরিবার কি, সবাই শিক্ষক। আমেরিকাতে যাওয়ার পর কি কোনো স্ট্রাগল টাইম ছিল আপনার জীবনে? আমেরিকায় আসলে বাংলাদেশে বসে মানুষ যারা ভাবে যে আমেরিকায় গেলেই ডলার, আকাশে বাতাসে ডলার উড়ে, প্রত্যেকটা বাড়ির সামনে ডলারের গাছ আছে, যাকে দিলে ডলার পড়ে, মানে খুঁটে খুঁটে নিয়ে খরচ করতে হবে। আর মানুষজন হচ্ছে যে এই যে লেপ দর্শকের নিচে ডলার পেতে শুয়ে ঘুমায়। নট লাইক দ্যাট। এটা এত ইজি না। প্রথমে যাওয়ার পরে কিন্তু সব মানুষকে স্ট্রাগল করতে হয়। আমি অনেক স্ট্রাগল করছি প্রথম দিকে, যে 1 বছর তো আমাকে স্ট্রাগল করতে হয়েছে। আমি অড জব করেছি, জব পাইতেও কষ্ট হয়েছে প্রথম দিকে। অনেক ঘুরছি, মানে ডোর টু ডোর ঘুরছি। আর ইউ হায়ারিং, আই এম লুকিং ফর জব। এইটা তো বলতে বলতে তো আমার মুখস্থ হয়ে গেছিল। তো একটা জায়গায় জব করলাম, সেখানে অনেক কষ্ট। তারপরে আবার সেখান থেকে আরেক জায়গায় হলাম। সবার জন্য হয় এরকম না, আবার কেউ কেউ আবার শোনা আমার মুখে নিয়ে যায়, মানে কি তার আত্মীয় স্বজন আছে, অনেক লোকজন আছে অনেক আগে থেকেই, আত্মীয় স্বজন আছে, তার একটা জবে আগে ঢোকে ঠিক, মানে জব ঠিক করে দেয়। কিন্তু আমার তো কেউ ছিল না, কারণ আমি নিজে, আমার যা করতে হবে আমাকে নিজে করতে হবে। তো আমি নিজের থেকে যা কিছু করছি আমি নিজে থেকেই। তারপরে আমি নিউ ইয়র্ক সিটিতে একটা জবে ঢুকলাম, এখনো সেটা করছি। নিউ ইয়র্ক সিটিতে সরকারি চাকরি করি, ছোটখাটো মোটামুটি সংসার চলে যাচ্ছে। অনেক সময় আছে, সরকারি চাকরি করার একটা সুবিধা হচ্ছে যে পাশাপাশি অনেক সময় পাওয়া যায়। আপনি ওখানে একটা গভর্নমেন্ট জব করছেন, যা বললেন। আমরা তো মিক্সড ব্রাইট কালারের মানুষ, সেই ক্ষেত্রে কি আমরা কোনো বর্ণবাদের শিকার হই, বা তারা আমাদেরকে কেমন চোখে দেখে বাংলাদেশি হিসাবে? আর তারপরে আপনার মিডিয়া জীবন, আমেরিকাতেও আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ড করছেন, সেগুলো শুনবো। আসলে আমেরিকাতে বর্ণবাদের কথা বলতে গেলে সেরকম ভাবে আমার চোখে পড়ে নাই। আমরা যারা তৃতীয় বিশ্ব থেকে গেছি, ওখানে যোগ্যতা যারা আছে, তাকে যে কাজ করে তাকে ঠিকই তারা মূল্যায়ন করে। যদি আমাদের বাংলাদেশের মতো আমরা যদি সেই অভ্যাসটা রাখি ফাঁকি দেওয়ার, তাহলে কিন্তু এখানে সেই সুযোগটা নাই যে আমি কাজে গিয়ে ফাঁকি দিলাম, ফাঁকি দিয়ে পয়সা নেব। অফিসে যে 2 ঘন্টা আমি চেয়ারের উপর পা তুলে দিলাম, বাইরে যাওয়ার নাম করে আর আসলাম না, এরকম না। নামাজ পড়তে গেলাম, হারিয়ে গেলাম, এরকম না। তো এই জন্য ওইখানে যা কাজ যতটুকু যেই করুক না কেন, যে সেক্টরই করুক, পুরো টাকাটা হালাল টাকা, পরিশ্রম করে ইনকাম করা টাকা। মানে কর্মকে তারা প্রিভিলেজ দেয় এবং প্রমোশন দেয়। কাজ আমাদের এই যে গত সপ্তাহে, গত 2 দিন আগে আমার একজন পুলিশ অফিসার মারা গেছে, বাঙালি। কিন্তু দেখেছেন মনে হয় সবাই টিভিতে, যে তাকে 10,000 পুলিশ এবং 20,000 মতো মানে সাধারণ পাবলিক, বাঙালি না সব দেশের মানুষ, সব জাতি মিলে তাকে সম্মান জানিয়েছে। সে যে দেশের জন্য আত্মত্যাগ করেছে, তার এই আত্মত্যাগ কিন্তু সে তো নিজের জন্য না, কাজ করতে গিয়ে ইউনিফর্ম পরা অবস্থায় সে গুলিকে মারা গেছে না, এই সম্মানটা তারা জানিয়েছে। অসাধারণ, তাই না? অসাধারণ। এটা কিন্তু শুধু সে না, আমরা পুরো বাংলাদেশি আমরা সম্মানিত হয়েছি, পুরো বাঙালি জাতি আমরা বাঙালি জাতি সম্মানিত হয়েছি। তো এটা কাজের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমি বলবো যে কোনো আসলে রেসিজম আমার চোখে পড়ে নাই। তো এটা খুব ভালো দিক। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে বললেন না যে মিডিয়ার ব্যাপার, সাংস্কৃতিক কর্মকাণ্ড আমার রক্তের মধ্যে রয়েছে জিনিসটা ভাই। আমি যখন শিক্ষকতা করি তখন কিন্তু শিক্ষক হিসেবে আমি ভালো শিক্ষক নাম করছিলাম শুধু সাংস্কৃতিকের কারণে। আমার স্টুডেন্টকে আমি পড়াইতাম, নেচে গিয়ে পড়াইতাম। বাহ। হ্যাঁ, আমি যখন শিক্ষকদের ট্রেনিং করেছি, ট্রেনিংয়েও কিন্তু আমি খুব ভালো পারফর্ম করাই, আমাকে শিক্ষকদের ট্রেনার বানাইছিল। ট্রেনার হয়েছিলাম যে আমি শিক্ষকদের পড়াইতাম কেমন করে পড়াতে হবে। তার মানে এই কারণেই যে আমার একটু লজ্জা কম দেখাইতাম। সাংস্কৃতিক জগতে আপনার লজ্জা থাকলে কিন্তু হবে না। তো এটা ছিল। আর মানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা, ইভেন্ট আয়োজন করা আমি ছাত্র জীবন থেকেই করতাম, সেই অভ্যাসটা ছিল মনের মধ্যে। তো সবসময় এটা আমার কখন সুযোগ পাই। তো ওইখানে যাওয়ার পরে যখন আমি একটু সেটেল হইলাম, মানে দেখলাম যে সব দিকে ঠিক আছে, আমার মাথার উপরে চাপ কমতেছে, তখন এই বাড়তি সময়টা আমি কি করব, তখন আমি টিভি মিডিয়া, আমি ওখানে মনে করেন যে 12টার মতো টিভি
টিভিসি করেছি, যে কমার্শিয়াল বিজ্ঞাপন, যেটা খবরের আগে বাঙালি টিভি গুলো আছে, খবরের আগে নাটকের আগে সব দেখায় এগুলা, এবং এত পরিমাণ দেখায় যে আমাকে মানুষ অনেকেই বলে যে ভাই টিভি খুললে আপনাকে ছাড়া আর কাউকে দেখি না। বিলয় আলমগীর এবং সামিরা খান মাহির সাথে আপনি আমেরিকাতে নাটকে কাজ করেছেন এবং আপনি রাজকুমার ছবিতেও কিন্তু কাজ করেছেন। এই যে আপনার অভিনয়ের যে বিস্তৃত জীবন প্রবাসেও, এটা সম্পর্কে একটু জানতে চাই। যে বললাম যে আমার যেটা ভালো লাগে, সব মানুষের কিন্তু একটা জিনিস হচ্ছে কি, ভালো লাগা একটা ব্যাপার আছে, যে আপনার মনের মধ্যে যে জিনিসটা ভালো লাগে আপনি সেই সুযোগটা পাইলে কিন্তু সেইটার পিছনে আপনি সময় দিবেন। তো এই বিষয়টা যখন এখন আপনারা জানেন যে যারা বাংলাদেশের ভালো ভালো অনেক আর্টিস্ট, পরিচালক, তারা কিন্তু অনেকেই আমেরিকায় পাড়ি দিতে হচ্ছে। জি, আর ওখানে খুঁজলে আপনি অনেক আর্টিস্ট সংখ্যা বাড়ছে, পরিচালক পাবেন, বিভিন্ন মেকার পাবেন যারা আমেরিকায় এখন সেটেল হচ্ছে আস্তে আস্তে। তো এই লোকগুলোর সাথে কিন্তু আমার সম্পর্ক আছে, সম্পর্কের কারণ আছে, আপনাকে বলবো একটু পরে। সেটা হচ্ছে আমি একটা বড় কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি লিড করি। তো এই মানুষগুলো আমার সাথে ওই কারণেই আমার সাথে অনেকটা রিলেটেড হয়ে যায়। তো এর মাধ্যম দিয়ে আমার পরিচয়, নাটকের মানুষ, সিনেমার মানুষ, এদের সাথে পরিচয়। তো আমি সামিরা খান মাহি আর নীলা আলমগীরের সাথে যে ঢাকায় আপুলা সিলেটি ফুরি, সুপারহিট নাটক, এটা 33-34 মিলিয়ন, মানে এখন মানে 34 মিলিয়ন ভিউ। তো এই নাটকটা আমি অভিনয় করেছি। তারপরে রাজকুমার সিনেমায় আমি বেশ কয়েকটা দৃশ্য করেছি শাকিব খানের সাথে, সুপারস্টার মেগাস্টার শাকিব খান, সেটাও সুপারহিট ছবি। পরিচালক হিমেল আশরাফ আমার খুবই ক্লোজ ছোট ভাই। তো আবার পাশাপাশি আমি নিজে একটা টেলিফিল্ম বা বলতে পারেন বা একটা সিনেমা, পূর্ণাঙ্গ সিনেমা হয়ে গেছে 2 ঘন্টা, মৌসুমী, যার আমার এক সময় যার মানে প্রিয় নায়িকা ছিল মৌসুমী, সুপারহিট নায়িকা, উনি এখন আমেরিকাতে অবস্থান করছেন। তো উনি আমার এই সিনেমায় কাজ করছেন এবং সেখানে আসলে গল্প ভিত্তিক, তো এটা আমি বলবো যে উনি মেইন ক্যারেক্টার এবং আমি ওনার পরের ক্যারেক্টার, হয়তো আমি, আমাদের রোল আছে হাজব্যান্ড ওয়াইফ। আমি নায়ক নায়িকা বলবো না, কারণ বয়স এখন নায়ক নায়িকা, মানে নায়ক নায়িকা বলতে তো যে আমরা সাধারণ মানুষ মনে করি যে এই কলেজে যাই, কলেজ পড়ুয়া, ঢিসুম ওইসব না। আমাদের গল্পটা এমন, অর্ধাঙ্গিনী সিনেমার নাম, সিনেমার মতোই আর কি, তোমার সিনেমা বলতেছি। তো এই গল্পের প্রয়োজনে আমরা নায়ক নায়িকা হয়েছে এবং এটা মানানসই হয়েছে এবং মানুষ এটা পছন্দ করবে, খুব সুন্দর একটা কাহিনী বানাইছে এবং উনিও খুব স্বাচ্ছন্দ্যে কাজ করেছেন এবং উনি কাজ করে খুব মজা পেয়েছেন, বলছেন একটা ভালো কাজ করেছে। আমি এটা অনেকদিন পরে, এটা আমি এখন রিলিজ দিই নাই, খুব শীঘ্রই আমি রিলিজ দেবো এটা যে কোনো প্ল্যাটফর্মে, হ্যাঁ, সিনেমা হল সহ যে কোনো প্ল্যাটফর্মে। সিনেমা হলে আমার শখ আছে, আমি সিনেমা হলে বাংলাদেশে একটা সিনেমা হলে চালাবো যদি সুযোগ পাই, আর আমেরিকাতেও চালাবো আমি সিনেমা হলে একটা সিনেমা হলে। আসলে আপনার এখানে এসে কমিউনিকেশন তো আপনার নিজেকে করা লাগে, সেই কারণে মনে হয় একটু দেরি হচ্ছে। সবকিছু আমি করি তো, এটাই। আর আমার ওইখানে গ্যানজাম ইউএসএ নামে আমি একটা প্রডিউস করতেছি, আমার একটা প্রোডাকশন হাউস আছে ছোটখাটো, সেখানে আমার ক্যামেরা সেটআপটা, লাইটিং মাইটিং সব সহ, আর আমার 30 জনের মধ্যে একটা আর্টিস্ট টিম আছে, যারা প্রফেশনাল না, অ্যামেচার, বাট কাজ করতে পছন্দ করে এবং মোটামুটি অভিনয় করে। তো ওদের নিয়ে আমার একটা টিম আছে, এই সব মিলে আমার একটা ফুল সেট আপ আছে ওখানে। তো আমি ওইখানে গ্যানজাম ইউএসএ নামে একটা ধারাবাহিক করতেছি, 12 পর্ব হয়ে গেছে। তো তারপরে আরেকটা নাটকের অর্ধেক শেষের দিকে আর কি, সেটা নাম হচ্ছে যে এই নাটকটা তুমি কেমন আছো, নাটকের নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নাটকটাও আসলে থিমটা আমারই, এটাও প্রায় শেষের দিকে, ওটাও খুব তাড়াতাড়ি রিলিজ হবে। ভাইয়া, আপনি এই সাংস্কৃতিক কর্মকাণ্ড একদম শেকড় থেকে, হৃদয়ের গভীর থেকে দেশে এবং প্রবাসে ধরে রেখেছেন এবং সম্প্রতি দেশেও একটি নাটকে কাজ করলেন, সেই নাটকটি সম্পর্কে একটু বলবেন। তারপরে আমি আবার একটা ঝিনাইদহ আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন নিয়ে আরেকটি প্রশ্ন আপনাকে করব, যা অতি মূল্যবান আমার কাছে মনে হয়েছে। আসলে দেশে বেড়াতে আসছি আমি অল্প কিছুদিনের জন্য। তো এই বেড়াতে এসে পরিচালক নির্মাতা যে হাসান জাহাঙ্গীর ভাই আছেন, আমার বন্ধু মানুষ, উনি কাজ করছেন। দ্বিতীয় বিয়ে নামে একটা নাটকের কাজ চলছে ওনার। তো নায়ক মারুফ আর কে যেন আছেন, কাজী চাচা আছেন আমাদের, উনি তারপরে ডন আছে, ভিলেন ডন আছে নাটকে, ডন ভাই। হ্যাঁ, ডন। তো আমাকে বললেন যে করবেন নাকি, ঠিক আছে, আমি নাটকের পছন্দ করি যখন, তো করবো না কেন। করলাম, একটু সারাদিন একটা অভিনয় করলাম, কিছু শুটিং করলাম, ভালো লাগলো অনেক। আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প, এই যে পেজটা, এই পেজটা থেকে আপনি অনেক কাজ করছেন, সেই কাজগুলো আসলে কাজের ধরনগুলো কি কি?
আসলে আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প কথাটার মধ্যে কিন্তু বুঝতে পারছেন যে হেল্প হেল্প কাকে হেল্প, বাংলাদেশি কমিউনিটি আমেরিকায় যারা বাস করে। তো আমাদের আমেরিকায় কিন্তু এখন প্রাথমিকভাবে আমার মনে হয় 11 লক্ষ বা তারও বেশি হয়তো বাংলাদেশি আছে সারা আমেরিকা জুড়ে। তো তার মধ্যে আমার এখন 90,000 প্রায় 90,000 বাঙালি আমরা একত্রিত করেছি, কানেক্টিং এ করছি, মানে কানেক্টেড হয়েছে আমাদের একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। বিরাট ব্যাপার। এবিসিএস, আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প, এবিসিএস। এই কানেকশনের মাধ্যমে কাজটা কি, একজন বাঙালি আর একজন বাঙালিকে হেল্প করবে। আমি জানি না কোথায় বাসা ভাড়া পাওয়া যাবে, আমার বাসা ভাড়া দেওয়ার দরকার, কাকে দিব আমি জানি না, শুধু গ্রুপের মধ্যে লেখছে আমি বাসা ভাড়া দিব। 10 জন বলতেছে ভাই আমার দরকার, বাসা দরকার, বা আমার রিলেটিভ দরকার। হ্যাঁ, কুইক রেসপন্স, কুইক 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে আপনার বাসা ভাড়া হয়ে যাচ্ছে। আপনার একটা চাকরি দরকার বা আপনি চাকরির লোক খুঁজছেন, বাঙালি লোক নেবেন, হ্যাঁ আমার এই এই পারপাসে 2 জন লোক লাগবে, সাথে সাথে বলছে ভাই আমার জব দরকার, আমার জব দরকার, হয়ে যাচ্ছে। আমি সরকারি চাকরি কিভাবে পাবো, স্বাস্থ্য সেবা কিভাবে পাবো, আমি এই কাগজ কিভাবে তৈরি করব, ওখানে প্ল্যাটফর্মে লিখলে, অনলাইন তো, লেখার সাথে সাথে 90,000 মানুষ কেউ না কেউ তো দেখছে এবং তাদের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে সাথে সাথে পরামর্শ, সাথে সাথে সমাধান। ঠিক আছে, এটা আর পাশাপাশি আমরা অনেক সময় বাংলাদেশে অনেক সময় দুর্যোগের সময় হেল্প টেল্প করি আর কি। তো এটা সবচেয়ে বড় কথা যে ইনফরমেশন সেন্টার, অনেকে বলছে যে বাংলাদেশিদের গুগল, আমাদের এই প্ল্যাটফর্মটা বাংলাদেশিদের গুগল। হ্যাঁ, যে এখানে সব সমস্যার সমাধান, মানে বাংলাদেশি এম্বাসিও যা করতে না পারে আপনার তার থেকে বেশি করছি আমরা। বাংলাদেশি এম্বাসি শুধু প্রশাসনিক সাইন গুলো দেয় যে লাশটা বাংলাদেশে যাবে, এক্সাম্পল বলছি আর কি, সেটা বিশাল একটা কাজ। এবং যেই সুবিধাটা আজ থেকে ধরেন আমরা যখন গেছি তখন তো আমরা এটা পাই না, আমরা কোথায় যাব, কার কাছে শুনবো, একজনের কাছে শুনতে গেলে তার সময় নাই, ভাই আমি এত কিছু জানি না, অনেকে জানে না, তথ্য জানে না, কিন্তু এখনো সব সহজ হয়ে গেছে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে। সে শুধু একটা প্রশ্ন ছুড়ে দেবে, লিখে দেবে 2 কলম, আমি কিভাবে করব, উত্তর সাথে সাথে এসে যাচ্ছে সমস্ত কমেন্টে, ইনবক্সে, তাকে হেল্প করছে সবাই মিলে, আমরা একে অপরকে হেল্প করছি। বাহ, মিঠু ভাই, আপনি তো ঝিনাইদহ আঞ্চলিক ফাউন্ডেশন নিয়ে কাজ করছেন এবং একটা বড় রকমের একটা কাজ করে ফেললেন সম্প্রতি, গুণীজনদেরকে সংবর্ধনা দিলেন, এটা কিভাবে মাথায় আসলো এবং কেন দিলেন? গুণীজন, আসলে সবাই গুণীজন হয় না, আমাদের সমাজে কিন্তু গুণীজনের সংখ্যা কম। সব জেলায় সারা বাংলাদেশ জুড়ে কিন্তু অসংখ্য গুণীজন আছে, আমরা খোঁজ রাখি না। শুধু আমার জেলা না, আমার জেলাতে অনেক গুণী মানুষ আছেন যাদেরকে খোঁজই রাখে না, তাদের কোনো সম্মান স্বীকৃতি, তারা কিন্তু অনেকে আছেন টাকা পয়সা চায় না, আমাকে একটু সম্মাননা দিলে সে খুশি, ওই তাতেই তারা অনেক খুশি, হ্যাপি, আমরা সেটুকু তাদেরকে দিই না। এই থেকে আমার মাথায় আসলো যে আমাদের ঝিনাইদহে তো অনেক গুণী মানুষ আছে, আমি হয়তো সবাইকে দিতে পারবো না, তবে কিছু মানুষকে আমি সিলেক্ট করে একটা অনুষ্ঠান করে সম্বর্ধনা দিই, এবং যদি এটা আরো মানুষের ভালো লাগে, যদি এটা হতে পারে একটা অনুকরণীয় একটা অনুষ্ঠান, আমি শুরু করলাম ঝিনাইদহ, শুরু করলাম, শুধু ঝিনাইদহ না, আমার দেখা দেখি সব জেলার মানুষ যদি শুরু করে, প্রত্যেকটা জেলায় তাদের গুণী মানুষ আছে, তাদেরকে নিয়ে যদি বছরে একবার করে খুঁজে খুঁজে গুণী মানুষগুলোকে বের করে যদি একটা করে এরকম কিছু একটা সম্মাননা জানাই, সে মানুষগুলো খুশি হবে, অনুপ্রেরণা, ভালো লাগা, তাদের কাজ করার শক্তি। সত্য কথা জানতে চাই, আপনি সম্মাননা জানালেন গুণীজনদেরকে, এই অনুষ্ঠানের জন্য কি আপনারা ঝিনাইদহবাসীর কোনো হেল্প বা স্পন্সর পেয়েছেন, না নিজের পকেট থেকেই খরচ হয়েছে বা সংগঠনের পক্ষ থেকে খরচ হয়েছে, মানে আমাদের ঝিনাইদহের মানুষগুলো এগিয়ে আসছে কিনা? এই অনুষ্ঠানে আসলে কারো কোনো সহযোগিতা আমরা পাইনি, আমার সংগঠন এবং আমরাই নিজে উদ্যোগে করেছি। তবে মনের মধ্যে ক্ষীণ আশা আছে, পয়সাওয়ালা লোক তো অভাব নাই আমাদের ঝিনাইদহে, জি জি, কোটি কোটির অভাব নাই, কিন্তু মন মানসিকতার অভাব আছে। যদি কারো মনে হয় যে না, একটা ভালো কাজ মিঠু ভাইরা শুরু করছে, আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন শুরু করছে, পরবর্তীতে আমরা কন্টিনিউ করব, এই আশাটাকে বাঁচিয়ে রেখে কিন্তু অনুষ্ঠানটা করেছি। জনাব তরিকুল ইসলাম মিঠু ভাই, দেখতে দেখতে প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো আমরা আসলে আপনার জন্য কিছুই করতে পারছি না, আপনি মানুষজনকে সম্মান দেন, সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করেন এবং বিভিন্ন পথশিশুদের পাশে এসে দাঁড়ান, আপনার অনেক পরিচয় আছে, সেই পরিচয়গুলোর মাঝখানে আসলে আমরা অনেক কিছু আমরা তুলে ধরতে পারছি না এত কিছু। আমি বিদায় নেওয়ার আগে আপনাকে আমাদের রোমিও বক্সের পক্ষ থেকে ছোট্ট একটা সম্মাননা এবং একটু ফুলেল শুভেচ্ছা জানাতে চাই। যদিও আমরা যদি দাঁড়াই তাহলে ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যাব, তাই আমি আসলে বসা অবস্থায় আপনাকে দিলাম,
বেয়াদবি মাফ করবেন। আর আপনার জন্য ছোট্ট একটু ফুলের শুভেচ্ছা। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের এই স্টুডিওতে এসে কথা বলেছেন, আগামীতেও আপনাকে নিয়ে আমরা কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সম্মানটুকু দেখানোর জন্য। আমি আসলে খুবই খুশি, ভালো লাগছে। দর্শক, আপনাদেরকে একটা কথা বলি, মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি। আপনি যে কয়দিন বাঁচেন, শুধু নিজের জন্য না, মানুষের জন্য বাঁচুন, মানুষকে ভালোবাসুন, দেখবেন এর মধ্যে একটা অন্যরকম ভালো লাগা আছে। এই ভালো লাগাটা কিন্তু অনেক বড় পাওয়া। জীবন আপনার অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একজন স্পেশাল গেস্টের সাথে কথা বলছিলাম, তরিকুল ইসলাম মিঠু ভাই, যিনি আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের একজন ওনার এবং আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প ক্লাবের হয়ে ওনারা যা করছেন তা আমাদের দেশ থেকে যারা নতুন প্রবাসে যাচ্ছে তারা চমৎকার ভাবে উপকৃত হচ্ছেন। এবং জনাব তরিকুল ইসলাম মিঠু ভাই যেভাবে বুকের ভেতরে সংস্কৃতিকে লালন করেন, ধারণ করেন এবং দেশি সংস্কৃতির জন্য যেরকম গুণীজন সংবর্ধনা থেকে শুরু করে করোনায় মানুষকে উপকার করা থেকে শুরু করে সর্বদিক থেকে ওনারা যেভাবে এগিয়ে এসেছেন পথশিশু সহ, আমরা আসলেই ওনার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এবং ওনাকে শ্রদ্ধা করি, সালাম জানাই। পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো স্পেশাল গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।